সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব প্রাইমারির প্রধান শিক্ষক যে নিয়োগ পরীক্ষাটা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই পরীক্ষাটা আপনাদের সামনেই রয়েছে। তো এই পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক অনেকগুলো অঙ্ক আজকে আমরা করব। তো আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি পার্ট বাই পার্ট আকারে। ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো দেখেন, আজকে আমরা এই যে 84 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব। এটা কিন্তু বিগত সালে প্রাইমারির পরীক্ষাতেই এসেছিল। 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ ডট 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 ধারাটির 10তম পদ কত। তো এরকম মানে হচ্ছে 10তম পদ, যেহেতু হচ্ছে খুব বেশি সংখ্যক পদ জানতে চাইনি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মুখে মুখেও আমরা বের করে ফেলতে পারি। যেমন প্রথম পদটা হচ্ছে 2, দ্বিতীয় পদটা 4, তৃতীয় পদটা 8, চতুর্থ পদটা 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2, 4, 8, 16 মানে ডাবল ডাবল হচ্ছে। এরপরে হবে 32, 32-এর পরে 64, 64 দুগুণ 128, 128 দুগুণ 256, 256 দুগুণ 512, 512 দুগুণ কত 1024, 1024 দুগুণ 2048। এভাবে কিন্তু আমাদের চলতেই থাকবে। যেহেতু এখানে দশম পদ কত সেটা আমাদের খুঁজে বের করতে বলেছে, তাহলে আমরা অনায়াসেই দশম পদটা বের করে ফেলতে পারি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং ফাইনালি এটা হচ্ছে আমাদের দশম পদ। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন আমাদের সঠিক উত্তর কোনটা হবে বলেন তো দেখি। 1024, অর্থাৎ গ নম্বর যে অপশনটা রয়েছে এটাই সঠিক উত্তর। এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার, এখানে যদি দশম পদ না চেয়ে যদি বলতো 75তম পদ কত, তখন কি আমি এভাবে হিসাব করতাম? আর এভাবে হিসাব করলে তো আমার অনেকটা সময় লেগে যাবে, তাই না? তো এই জন্য আপনারা করবেন কি, এটার যে মূল নিয়মটা আছে এই মূল নিয়মটা আপনাদের শিখে রাখতে হবে। মূল নিয়মটা কি বলেন তো? মূল নিয়মটা হচ্ছে, এটা কিন্তু খেয়াল করে দেখেন একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার যে পদ সংখ্যা বা মানে শেষ পদের যে সূত্রটা রয়েছে সেটা যদি আপনি না জানেন তাহলে তো আর অঙ্কটা করতে পারবেন না, তাই না? তো আমি সূত্রটা একটু লিখে দেওয়ার চেষ্টা করছি। দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কিন্তু সূত্রটা লিখে রেখেছি। এটা যেহেতু 10তম পদ বলেছে, আমরা এখানে লিখব যে 10তম পদ ইকুয়াল a ইন্টু আর টু দি পাওয়ার n-1। এখানে n এর মান কিন্তু এই 10, ঠিক আছে? এটা কিন্তু ভুল করলে চলবে না। n ইকুয়াল টু কত? 10। আর এই যে শুরুতে a রয়েছে, a মানে প্রথম পদ, প্রথম পদটা কত? 2, তাহলে এর মান হচ্ছে 2। আর হচ্ছে সাধারণ অনুপাত। আমি আবারও বলছি, সাধারণ অনুপাত বা রেশিও মানে হচ্ছে এইটা ভাগ এটা, অথবা এটা ভাগ এটা, অথবা এটা ভাগ এটা। আচ্ছা বলেন তো, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2। আবার 8কে 4 দ্বারা ভাগ করলে 2, আবার 16কে 8 দ্বারা ভাগ করলে 2। তার মানে আর এর মানও এখানে কত? 2। এখন আমরা যদি মানটা এখানে প্রয়োগ করি তাহলে এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মান হচ্ছে 2, তাহলে 10 বিয়োগ কত? 1, তাই না? তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 10 থেকে 1 বাদ দিলে 9 থাকে। তাহলে 2 গুণন হচ্ছে 2 টু দি পাওয়ার 9 মানে কত? 2 কয়টা বলেন তো দেখি? আমাদের 2 হচ্ছে 9টা। তো 9টা 2 যদি আমরা সিরিয়াল ধরে গুণ করি, দেখেন কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর একটা 9টা। তো গুণ করেন, 9টা 2 কত হয়? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, 128 দুগুণ 256, 256 দুগুণ কত? 512। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 512। তাহলে 512কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 1024। তো নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে আমাদের 1024 আমরা যখন ডিটেলস মেথডে বা মূল নিয়মে অঙ্কটা করলাম তখনও কিন্তু এসেছে। তো যদি এরকম ছোট সংখ্যক পদ, কততম পদ বা 10তম পদ, 12তম পদ, 15তম পদ এ পর্যন্ত যদি জানতে চাই, তারপরে আপনারা মুখে মুখে করে ফেলবেন। আদারওয়াইজ যদি 75তম পদ বা 100তম পদ বা 220তম পদ কত, সেক্ষেত্রে তো আর এটা ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই, তাই না? তখন আপনাদের এভাবেই করতে হবে। এই জন্য হচ্ছে আপনাদের মূল নিয়মটা কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। 85 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন, বলা হচ্ছে কি বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং অনেকেই আপনারা একটু বড় বলে অঙ্কটা করতে চান না। তো এই অঙ্কটা করার জন্য আমি হচ্ছে মানে কিভাবে আপনি চিন্তাটা আরেকটু গভীরভাবে করে দ্রুত অঙ্কটা করতে পারেন সেটা দেখাবো। খেয়াল করেন, আমরা যদি সুদের সুদ হিসাব করি তাহলে সেটা চক্রবৃদ্ধি সুদ, আর যদি প্রতি বছর একই হারে সুদ হিসাব করি তাহলে সেটা সরল সুদ বা সরল মুনাফা। ওকে, মুনাফার সুদ আমরা অঙ্ক করার ক্ষেত্রে একই অর্থে ব্যবহার করব, যদিও হচ্ছে ইসলামী পরিভাষায় মুনাফা এবং সুদের মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক আছে?
তো খেয়াল করে দেখেন মোট টাকা হচ্ছে 5,000। বলেন তো এই 5,000 টাকার 10% কত? তাহলে 5,000-এর 10% মানে উপরে 10, তার নিচে 100, 00 কাটা 00 কাটা, তাহলে 500 টাকা। তাহলে এই যে 5,000 টাকার 10% সুদ মানে কিন্তু আমরা প্রথম বছরের সুদটা পেলাম কত? 500 টাকা। এখন যদি সরল সুদ হয় তাহলে পরের বছরও 500 টাকা। খেয়াল করে দেখেন, তাহলে সরল মুনাফা মানে হচ্ছে প্রতি বছর একই হারে। তাহলে প্রথম বছর 500 টাকা, যদি দ্বিতীয় বছর হয় দ্বিতীয় বছরেও 500 টাকাই হবে। তাহলে 500 মোট 1,000 টাকা সুদ পাওয়া যাবে যদি সরল মুনাফায় আমরা টাকাটা খাটাই। এবার আসেন, ঠিক এই অঙ্কটাই আমাদের করতে হবে কি, এবার মাঝখানে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি, এই অঙ্কটাই আমাদের এবার চক্রবৃদ্ধি হিসাব করতে হবে। তো চক্রবৃদ্ধি যখন আমরা হিসাব করব, তাহলে 5,000 টাকার উপর 10%, তো মনে রাখবেন 10% মানে 10/100, 00 কাটা 00 কাটা। এই 500 টাকা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরের। তো আমরা দেখতে পেলাম যে প্রথম বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটো কিন্তু সেম জিনিস, কোনো ফারাক নেই। কেননা প্রথম বছর তো আর সুদের সুদ হয় না, সুদ তো পাওয়া যায় 1 বছর পর, তাই না? বিষয়টা এরকম যদি বার্ষিক মুনাফা হয়। যদি ষান্মাসিক হয় বিষয়টা আর এক রকম, ত্রৈমাসিক হলে বিষয়টা আর এক রকম, কিন্তু নর্মালি তো বার্ষিক মুনাফাই হয়। তো আমরা দেখতে পেলাম যে প্রথম বছরে সরল মুনাফাও যা, চক্রবৃদ্ধি মুনাফাও তা। এইবার আসেন, এবার দ্বিতীয় বছরে আবার এই 5,000 টাকার উপর সুদ হিসাব না করে এই 5,000-এর উপর তো আমরা হিসাব করবই, পাশাপাশি এই 500 টাকা যেটা আমাদের প্রথম বছরের সুদ বের হয়েছে সেটার উপর আবার আমাদের সুদ চার্জ হবে। তার মানে আমি যদি ধরে নেই এটাও সরল মুনাফা, তাহলে পরের বছরও 500 টাকাই হতো। কিন্তু না, পরের বছর কিন্তু এই 500 টাকার উপর সুদটা অতিরিক্ত হবে। ওকে, এটাই কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা। তো শুধুমাত্র আমি যদি এই 500 টাকার উপর 10% হিসাব করি, ততটুকুই কিন্তু এই সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি হবে। তাহলে 500-এর 10% কত? তাহলে 500 গুণন উপরে 10, তার নিচে 100, 00 কাটা 00 কাটা। এই 50 টাকাই কিন্তু এক্সট্রা, ঠিক আছে? আর এই এক্সট্রাটুকুই কিন্তু আমাদের পার্থক্য। দেখেন আমি কিন্তু একটু ডিপ সেন্স কাজে লাগালাম। যদি কেউ বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাকে সূত্র ব্যবহার করে সেই ফরম্যাট অনুযায়ী করতে হবে। তো এটার সূত্র দিয়ে অঙ্কটা বোঝাতে গেলে 5 থেকে 7-8 মিনিট সময় লেগে যাবে, এই জন্য আমি আপাতত বোঝাচ্ছি না, অন্য কোনো সময় আমি বুঝাবো। ওকে, তো এগুলো কিন্তু আমার পেইড ব্যাচগুলোতে আমি একেবারে ধারাবাহিকভাবে বুঝিয়ে থাকি। শুধু সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা নিয়েই ধরেন 3-4টা ক্লাস যদি করানো হয়, 1 ঘন্টা 20 মিনিট বা 80 মিনিটের প্রত্যেকটা ক্লাস, তো সেক্ষেত্রে 4টা ক্লাসে বা 3টা ক্লাসে আপনি হিউজ পরিমাণে জিনিস জানতে পারবেন। তো এই কারণে বলি যে একটা গণিতের কোর্স আমার কাছেই যে করতে হবে এমনটা না, যাদের কাছে করতে আপনার ভালো লাগবে, যাদের কথা বুঝতে পারেন বা মনে করেন যে এখানে কিছু শিখতে পারবেন, তো আপনি সেখানেই শিখে নেবেন। ওকে, তো যদি চাকরির পরীক্ষায় টিকতে চান, যদি ভালো করতে চান, তাহলে কিন্তু আসলে ইনভেস্টও কিছুটা করতে হবে। নিজে নিজে আসলে অনেক কিছু করা সম্ভব হয় না। হ্যাঁ, সম্ভব যদি আপনি লেগে থাকেন, কিন্তু আসলে একটা ব্যাচের মধ্য দিয়ে গেলে হয় কি, আপনার হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা থাকে, আর অনেকের সাথে একসাথে শিখতেও কিছুটা মজা লাগে। পরীক্ষা দিবেন, মডেল টেস্ট দিবেন, বা পাশাপাশি হচ্ছে আপনারা শিট থেকে প্র্যাকটিস করবেন, কোথাও বুঝতে সমস্যা হলে সরাসরি সেই স্যারকে প্রশ্ন করবেন। এভাবেই কিন্তু আসলে শিখতে হয়। তো আমার কাছে যদি শিখতে চান তাহলে 1,020 টাকার কোর্সে ভর্তি হতে হবে। মোটামুটি 55টা লাইভ ক্লাস পাবেন আপনারা, আর কোর্সের ফি হচ্ছে টোটাল 1,020 টাকা, যেটা শুরুতেই আপনাদেরকে হচ্ছে পেইড করে দিয়ে তারপর আমার এই কোর্সে জয়েন করতে হবে। নম্বরটা দিয়ে দিচ্ছি 01642702760, এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করতে হবে। এবার এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্ক্রিনের 86 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, 1 দশমাংশ ও 1 শতাংশ এর গড় কত হবে। অঙ্কটা মানে 1 লাইনের অঙ্ক, কিন্তু এই অঙ্কটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাবে আপনাদের জন্য। 1 দশমাংশ মানে কত? অর্থাৎ 10/1 ভাগ। আর 1 শতাংশ মানে কত? অর্থাৎ 100/1 ভাগ। এই দুটোর গড় আমরা তো জানি, গড় মানে যতটা সংখ্যা সে দুটো হচ্ছে সেই সংখ্যাগুলো যোগ করে যতটা সংখ্যা সেটা দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ গড় মানে হচ্ছে রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা, এটা হচ্ছে গড়। তাহলে এখানে রাশির সমষ্টি, 2টা রাশি আছে, সমষ্টিকে 2 দ্বারা ভাগ করব যেহেতু 2টা সংখ্যা, তাই না? তাহলে গড় আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি গড় ইকুয়াল 1/10 যোগ 1/100 ভাগ হলো 2। এখন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো নিচে 2 আছে, 10 আর 100 এর লসাগু কত? 100, 10 10 100, 10 1 10 প্লাস 10 10 মানে 100 1 100, 1 1 1
তাহলে উপরে কত থাকলো? উপরে থাকলো 11, তার নিচে 100, ভাগ কত? ভাগ হচ্ছে 2। মূল ভাগটান কিন্তু এটা দেখেন ইকুয়াল বরাবর আমি দিয়েছি। তাহলে ইকুয়াল উপরে 11 ভাগ 100 আমরা লিখে দিলাম। এই ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ করে দেই, 2-এর নিচে মনে মনে 1 আছে, একটা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে। তাহলে 11 আর 1 গুণ করলে 11 1 11, 2 দ্বারা 100কে গুণ করলে কত হবে? 200। তাহলে 11 ভাগ 200 তো আর এখানে অ্যান্সারে নেই, তাই না? তো আমাদের দশমিক আকারে রয়েছে, তার মানে আমাদের 11কে 200 দ্বারা ভাগ করতে হবে। আমি একটু ভাগ করে দেখাচ্ছি। তাহলে উপরে রয়েছে 11, তার নিচে কত? 200। তাহলে ভাগটা যদি আমরা করি, তাহলে একটু গ্যাপ রেখে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ভাগ যাচ্ছে না, আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম, এবার ভাগ যাচ্ছে। তাহলে এবার আমরা ভাগ করতে পারি কত দ্বারা? আমরা এখানে ভাগ করতে পারি 5 দ্বারা। তাহলে 5 দুগুণ 10, তার মানে 1000, অর্থাৎ 200কে 5 দ্বারা গুণ করলে 1000 হচ্ছে। তাহলে বাকি থাকলো কত? 100। দশমিকের জন্য একটা শূন্য নিতেই পারি, আবার 5, তাহলে 5 200 কত? 1000। তাহলে কিছু থাকলো না, শূন্য। অর্থাৎ আমরা বলতে পারি 0.055। তো সামনে এমনিতেই একটা শূন্য দেওয়া যায়, 0.055 আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর দেখেন ঘ নম্বর অপশনে রয়েছে। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমি এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। দেখেন 87 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কি, মার্চ মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 0.65 সেন্টিমিটার ছিল। ওই মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত? মানে মোট পরিমাণটা জানতে চেয়েছে। তাহলে গড় কত? গড় হচ্ছে 0.65। আচ্ছা, যে কোনো গড় মানে কি? আমি একটু আগেই বলেছি, গড় মানে হচ্ছে রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা, তাই নয় কি? অবশ্যই আপনারা জানেন, রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের গড় পাওয়া যায়। তাহলে গড় কত দেওয়া আছে? গড় দেওয়া আছে 0.65। তাহলে দিয়ে দিলাম গড়ের জায়গায় 0.65 ইকুয়াল। তাহলে মার্চ মাসে, তাহলে দৈনিক বৃষ্টিপাত, তাহলে মার্চ মাস মানে কত দিনে বলেন তো? জানুয়ারি 31 দিনে, ফেব্রুয়ারি 28 বা 29 দিনে, মার্চ 31 দিনে। তাহলে রাশির সংখ্যা হচ্ছে মোট 31টা। এবারে আমাদের মোট ওই মাসের বৃষ্টিপাতের পরিমাণ জানতে চাচ্ছে, তার মানে সমষ্টির মানই জানতে চাচ্ছে। তাহলে আমরা সমষ্টি বা রাশির সমষ্টি আমরা এখানে লিখে দিলাম। তাহলে এর নিচে 1 রয়েছে, 1 দ্বারা এটাকে গুণ। তাহলে আমরা বলতে পারি রাশির সমষ্টি ইকুয়াল টু কত? 31 গুণন 0.65, তাই না? তাহলে 31কে 0.65 দ্বারা আমরা যদি গুণ করি, আমি একটু অন্য জায়গায় গুণটা করে দেখাচ্ছি। দেখেন 0.65 গুণন কত? গুণন হচ্ছে 31। তো আমরা করব কি, আমরা হচ্ছে সামনের শূন্যটা বাদ দিয়ে দিলাম, প্রয়োজন নেই। তো 2 ঘর পর যেহেতু দশমিক আছে, আমাদের কিন্তু ফাইনালি অ্যান্সারটা বের করে 2 ঘর পর দশমিক বসাতে হবে। এতটুকুই কিন্তু মনে রাখলে হয়ে গেল। তাহলে খেয়াল করেন, 5 1 5, 6 1 6, 1 ঘর কাটা, 3 5 15, 5 হাতে কত? 1, 3 6 18 আর 1 19, দিয়ে দিলাম 19। তাহলে 5 থাকলো, 5 6 11, 1 হাতে কত? 1, 9 আর 1 10, 0 হাতে কত? 1, 1 আর 1 2। তাহলে 2 ঘর পর যেহেতু দশমিক আছে, 1 ঘর 2 ঘর পর দশমিক, তাহলে 1 ঘর 2 ঘর পর দশমিক বসাই দিলাম। তাহলে কত হবে? 20.15। দেখেন তো উত্তর আছে কিনা? আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনেই আমাদের 20.15 সেন্টিমিটার রয়েছে। তাই এটাই সঠিক উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা দেখেন, এটা কিন্তু প্রাইমারিতে আসা একটা প্রশ্ন। লসাগু এর পূর্ণরূপ কি? তো লসাগু এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ হলো অবশ্যই লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মনে রাখতে হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে লসাগু, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, তো এই যে গুণিতক আর গুণনীয়ক, এই দুটো কিন্তু আপনাদের উল্টোপাল্টা হয়ে যায় অনেক সময়। তো মানে উল্টোপাল্টা করা যাবে না, আপনাদের মনে রাখতে হবে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মনে রাখতে হবে গুণিতক। ওকে, লসাগু এর হচ্ছে মানে হচ্ছে পূর্ণরূপে আমাদের গুণিতকটা রয়েছে, আর গসাগু এর পূর্ণরূপে আমাদের গুণনীয়কটা রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আসলে কনফিউশন হয়ে যায় আপনাদের। এটা দেখেন, বলা হচ্ছে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের দৈর্ঘ্যকে কিন্তু পরিধি বলে। বৃত্তের দৈর্ঘ্য মানে কোনটা বলেন তো? এই যে একটা বৃত্ত, তো এই বৃত্তটা তো যে কোনো একটা জায়গা থেকে, ধরেন এই জায়গাতে আমি শুরু করেছি অঙ্কন করা, তাই না? তাহলে এই জায়গা থেকে এই দিকে এক সার্কেল ঘুরে এসে, মানে এখান থেকে শুরু করে এই দিক থেকে আবার এই পর্যন্ত আসতে যে রাস্তাটুকু সে অতিক্রম করলো, এটাই হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য, এবং এই বৃত্তের দৈর্ঘ্যই হচ্ছে ওই বৃত্তের পরিধি। ঠিক আছে, জ্যা হচ্ছে কিরকম? জ্যা হচ্ছে এক পাশ থেকে আর এক পাশে, এটা হলো জ্যা। ব্যাস কি? ব্যাস হচ্ছে এক মানে যেটা সেন্টার বা কেন্দ্রকে
হচ্ছে স্পর্শ করে বা ছেদ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়, সেটা হচ্ছে ব্যাস। তাহলে জ্যাও হবে না, ব্যাসও হবে না। বৃত্তচাপ কি? বৃত্তচাপ হচ্ছে, আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি, একটা বৃত্তের মধ্যে যদি কোনো এইভাবে চাপ তৈরি করা হয় সেটার নাম হচ্ছে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপও হবে না, থাকলো বাকি কি? পরিধি। তাহলে আমরা বলতে পারি পরিধি, বা এটার আরেক নাম কিন্তু পরিসীমা। মনে রাখতে হবে, পরিধি আর পরিসীমা একই কথা। বৃত্তের দৈর্ঘ্যকে বলে পরিধি বা পরিসীমা। ঠিক আছে? 90 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এগুলোকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্টের লিস্টে সবসময় রাখি। ঠিক আছে? কেন রাখি বুঝতেই পারবেন অঙ্কটা করানোর সময়। আমরা শুরুতে বলবো দেওয়া আছে, যেহেতু সেটের অঙ্ক কি দেওয়া আছে, a = 1 3 5 7 হলে a এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে আমরা বলতে পারি a = কি দেওয়া রয়েছে, 1 3 5 এবং 7। বলা হচ্ছে a এর প্রকৃত উপসেট কতটি। তো আমরা প্রকৃত উপসেটকে ইংরেজিতে বলি প্রপার সাবসেট। আমি আবারও বলছি, প্রপার সাবসেট হচ্ছে প্রকৃত উপসেট। শুধু উপসেট যা হবে তার থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে পাওয়া যাবে প্রকৃত উপসেট। মনে রাখতে হবে, আমি আবারও বলছি, শুধু উপসেট যা আসবে তার থেকে 1 বিয়োগ করলে পাওয়া যাবে প্রকৃত উপসেট। এটা কেন হয় আমি একটু পরেই আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো মনে রাখেন, উপসেট বের করার সূত্র হচ্ছে 2n। এটা আমরা বলবো উপসেট বের করার সূত্র। ওকে, উপসেট 2n। n মানে হচ্ছে উপাদান সংখ্যা। মনে রাখতে হবে, n মানে হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে একটা সেটের যতগুলো উপাদান আছে সেটা হচ্ছে n এর মান। তাহলে এখানে 4টা উপাদান আছে, তাহলে এখানে n মানে হচ্ছে 4। তাহলে আমাদের উপসেট কয়টা হবে? 2 তার মানে হচ্ছে 16। যেহেতু 4টা 2 আছে, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, নিশ্চয়ই বুঝেছেন। 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে 16 হচ্ছে আমাদের শুধু উপসেট। আমি কি বলেছি? যেহেতু প্রকৃত উপসেট বের করতে হবে, তাহলে 16 থেকে যদি 1 মাইনাস করি থাকবে 15, তাহলে 15ই হবে এটার সঠিক উত্তর। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। তো এবারে আমি আপনাদেরকে একটু বোঝাই দেই যে আসলে প্রকৃত উপসেটের ক্ষেত্রে কেন এমনটা হয়। তো দেখেন, একটু মনোযোগ দেন। ধরেন আমি এ এর মান এভাবে ধরলাম, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। এটা এ এর মান। আচ্ছা, এই এ সেটের উপসেট কয়টা হবে? আমি আবারও বলছি, উপসেট, কিন্তু প্রকৃত না। উপসেট কয়টা হবে? তো উপসেটগুলো যদি আমরা বের করি এভাবে, একটা 1, একটা হচ্ছে 2 আলাদা আলাদাভাবে, একটা হচ্ছে 3, দেখেন 3টা হলো। এবার জোড়া জোড়া 1 2 একটা, এরপরে আসেন 1 3 একটা, এরপরে 2 3 একটা। ঠিক আছে? তাহলে কয়টা হলো? 3 আর 3 6টা। এরপরে 1 2 3 একটা, 1 2 3 একটা, এবং এরপরে ফাঁকা সেট একটা। ঠিক আছে? মাঝখানে কিন্তু এই চিহ্ন দেয়া যাবে না, দিলে কিন্তু ভুল হয়ে যাবে। হয় এটা অথবা শুধু এটা, ওরি। ঠিক আছে? তো আমরা এবার গুনবো যে এখানে মোট কতগুলো উপসেট তৈরি, মানে উপসেট তৈরি হয়েছে। 3 উপাদান বিশিষ্ট একটা সেট। এখানে n এর মান কত? n এর মান কিন্তু 3। দেখেন 3টা উপাদান আছে। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 3 উপাদান বিশিষ্ট একটা সেটের উপসেট সংখ্যা কত হবে? 2n, মানে 2 3 ইকুয়াল হচ্ছে 8টি। ঠিক আছে? 8 হচ্ছে উত্তর এটা। এখন যদি প্রকৃত উপসেট কথাটা বলে, তাহলে এই যে মূল সেটটা আমাদের দেওয়া ছিল, এটাই তো আমরা একবার এখানে লিখেছি, তাই না? এটা আমাদের এখান থেকে বাদ চলে যাবে। অর্থাৎ যে সেটটা দেওয়া আছে সেটা যদি উপসেটে না থাকে, তখন সবগুলো মিলে যে উপসেটটা তৈরি হবে তার নাম প্রকৃত উপসেট। অর্থাৎ একটা বাদ দিলেই, মানে এটা বাদ দিলেই আমাদের কিন্তু প্রকৃত উপসেটটা পাওয়া যাচ্ছে। তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 4 উপাদান বিশিষ্ট একটা সেটের প্রকৃত উপসেট যদি আমরা বলি প্রকৃত উপসেট, তাহলে 2n -1, এভাবে আমি বড় করে মাইনাস চিহ্ন দিলাম। এই মাইনাস চিহ্নটা কিন্তু এখানে না। ঠিক আছে? -1টা কিন্তু আমাদের 2 বরাবর। তাহলে 2⁴ -1, তাহলে 2⁴ মানে 16, -1 তার মানে 15 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি কিন্তু একটু বুঝিয়ে বললাম, এই জন্য হয়তো অঙ্কগুলো করতে একটু সময় বেশি লাগে, কিন্তু আপনি বুঝেছেন কিনা সেটাই হচ্ছে আসল কথা। আমি ধরেন 20 মিনিটে 40টা অঙ্ক করে দিলাম, কিন্তু আপনি বুঝলেন না অধিকাংশ অঙ্কই, তখন কিন্তু লাভ নেই। এই জন্য আপনাকে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। তো কমেন্ট করে জানাবেন যে হচ্ছে কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো। না জানালে আসলে আমরা বুঝতে পারি না। ঠিক আছে? তো অবশ্যই যারা দেখছেন, এই পর্যন্ত যারা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের আলোচনা আমরা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।